আনুমানিক কতবার আপনি হসপিটালে ভর্তি হয়েছেন? অনেকবার। দেশে বিদেশে মিলে অনেকবার। 30 বার, 30 বার, আরো বেশি, 50 বার এরকম হবে। এরকম 10 বছরে 10 বছরে প্রায় 50 বার ভর্তি হয়েছেন এবং দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। আলটিমেটলি আমি 14 মাস আগে আপনার প্যানক্রিয়াসের সার্জারিটা করেছি। এই 14 মাসে অর্থাৎ অপারেশনের পরে আপনার কি কি পরিবর্তন ঘটছে? অপারেশনের পরে আমার ব্যথা নেই, কোনো ব্যথা নেই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর হসপিটালে ভর্তি হওয়া লাগে না? হসপিটালে ভর্তি হওয়া। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক, হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়াটিক সার্জারি। আজকে আমার চেম্বারে অনেক রোগী আসছেন, তার মধ্যে একজন রোগীকে আমি দেখলাম যে ইউনুস সাহেব কেমন আছেন এখন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। আচ্ছা, আমরা দেখছি যে গত বছরের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ এখন থেকে প্রায় 14 মাস আগে আপনার একটা অপারেশন করেছিলাম। অপারেশনের আগে আপনার কি সমস্যা ছিল? 1 মাস পর পর প্রচন্ড ব্যথা হইতো। কোথায়? পেটে, পিঠে, সারা শরীরে ব্যথা করতো। জি। আমি হসপিটালে ভর্তি হইতাম, হইলে 1 সপ্তাহ হসপিটালে ভর্তি থাকা লাগতো। গ্যাস্ট্রিকের ওষুধ, পেটুরলা। কত বছর ধরে এরকম সমস্যা চলতেছিল? 12 বছর ধরে। 12 বছর ধরে আপনার এই পেটে ব্যথা হইতো? পেটে ব্যথা হইতো। হসপিটালে মনে পড়ে মোট কতবার আপনি ভর্তি হয়েছিলেন? আমি 2015 সালে এই রোগটা দেখা দেয়। আমি ওই সময় থেকে আমি চেন্নাই চিকিৎসা করাইছি। আচ্ছা। সিএমসিতে। জি। ওইখানে বছরে 2 বার যেতাম। জি। ওরা ওষুধ লেখা দিত। জি। ওষুধগুলা খাওয়ার পরে আমি তেমন পাই নাই, উপকার পাই নাই, আরো বাড়ছে। আচ্ছা। লাস্টে যখন অপারেশনের আগে 15 দিন 1 মাস পর পর এই ব্যথা উঠতো, প্রচন্ড ব্যথা হইতো। তারপর স্যারের কাছে। মানে আনুমানিক কতবার আপনি হসপিটালে ভর্তি হয়েছেন? অনেকবার। দেশে বিদেশে মিলে অনেকবার। 30 বার, 30 বার, আরো বেশি, 50 বার এরকম হবে। 10 বছরে 10 বছরে প্রায় 50 বার ভর্তি হয়েছেন এবং দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। আলটিমেটলি আমি 14 মাস আগে আপনার প্যানক্রিয়াসের সার্জারিটা করেছি। এই 14 মাসে অর্থাৎ অপারেশনের পরে আপনার কি কি পরিবর্তন ঘটছে? অপারেশনের পরে আমার ব্যথা নেই, কোনো ব্যথা নেই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর হসপিটালে ভর্তি হওয়া লাগে না? হসপিটালে ভর্তি আচ্ছা, একটু সমস্যা আমাকে বলতেছিলেন যে আপনার মলের সাথে একটু তৈলের মতো যাচ্ছে। এবারে আর কোনো সমস্যা নেই? এবারে আর কোনো সমস্যা নেই। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই যে এই প্রেসক্রিপশনে অপারেশনের পরে আমরা কিছু মেডিসিন দিয়েছি, কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি, এনজাইম সাপ্লিমেন্ট বা কিছু ভিটামিন মিনারেলস, আপনি এগুলো নিয়মিত খেয়েছিলেন? এগুলা 6 মাস আমি খেয়েছিলাম ঠিক মতো, পরে বন্ধ করে দিয়েছি। আর ব্যথা নাই, সমস্যা নাই, এজন্য আমি বন্ধ করে দিয়েছি। বিশেষ করে যারা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগী আছেন তাদের জন্য এই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ যে অপারেশনের আগে বা পরে ট্রিটমেন্ট বা লাইফস্টাইল একই রকম থাকবে। অপারেশনের আগেও যে সকল এনজাইম সাপ্লিমেন্ট দেওয়া হতো, যে সকল ভিটামিন মিনারেলস মাইক্রো নিউট্রিয়েন্ট দেওয়া প্রয়োজন হতো, কারণটা যেহেতু তার প্যানক্রিয়াস অসুস্থ, স্বাভাবিক বা সুস্থ একটা প্যানক্রিয়াস নিয়মিতভাবে 700 ml থেকে 1000 ml এর মতো প্যানক্রিয়াটিক জুস বা হজমি রস তৈরি করে। সেই হজমি রস খাবার হজমে সহযোগিতার মাধ্যমে, আমরা যে খাবারগুলো খাই সেই খাবার হজম করার সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ভিটামিন মিনারেলস আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। যেহেতু প্যানক্রিয়াস অসুস্থ, দুর্বল, সে কারণে সে তার যে কাজ অর্থাৎ প্যানক্রিয়াটিক জুস তৈরি করার কথা সেটি সে তৈরি করতে পারে না। সে কারণে আমরা বাহির থেকে এই এনজাইমগুলো প্রয়োগ করে থাকি। কিন্তু এই যে রোগী ইউনুস মিয়া, উনি 6 মাস খেয়েছিলেন যে প্যানক্রিয়াটিক এনজাইম যেটা দেওয়া হয়েছিল, সেই 6 মাস কিন্তু উনি ভালো ছিলেন। পরবর্তীতে যখন উনি উইথড্র করছেন, খাননি, তখন থেকেই ওনার মলের সাথে তৈলের মতো বা মোবিলের মতো যাওয়া শুরু করছে। এর কারণ হচ্ছে এই যে প্যানক্রিয়াটিক জুস, সেটি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটি ফুড সবগুলো হজমেই সহযোগিতা করে, বিশেষ করে তৈলাক্ত খাবার হজমে বেশি সহযোগিতা করে। এখন যেহেতু সে তৈলাক্ত খাবার খাচ্ছিল, আমরা যে খাবারই খাই কিছু না কিছু ফ্যাট থাকে, কিন্তু সেটা হজমের জন্য যে জুস এনজাইম বা প্যানক্রিয়াটিক পাচক রস প্রয়োজন, প্যানক্রিয়াস তৈরি করতে পারছে না, আবার বাহির থেকে উনি খাচ্ছিল না। সে কারণেই তৈল অর্থাৎ যে খাবারগুলো খাচ্ছিল সেই খাবার থেকে নিঃসৃত যে তৈল বা ফ্যাট সেটি মলের সাথে যাচ্ছিল। সে কারণে ওনার কিছুটা ওয়েট লস হয়েছে এবং কিছুটা ডিসকমফর্ট উনি ফিল করতেছে। তার অর্থ হলো অপারেশনের পরেও লাইফস্টাইল ঠিক রাখতে হবে এবং যে খাবারের নির্দেশনা দেওয়া থাকে সেই খাবারের নির্দেশনা মেনে চলতে হবে, তাহলেই ভালো থাকবে। আর একটি মেসেজ, আপনারা তো বুঝতেই পারলেন যে আমরা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের যত রোগীর অপারেশন করে থাকি, এদের মধ্যে প্রায় 2/3 পেশেন্ট দেশের বাইরে কম হলো 2 থেকে 6 বার করে চিকিৎসা নিয়ে থাকেন। বেশিরভাগই তেমন কোনো পজিটিভ রেজাল্ট পান না। এর কারণ হচ্ছে এটাই, এই রোগের যে খুব ভালো চিকিৎসা পৃথিবীব্যাপী কোথাও তৈরি হয়েছে তা কিন্তু নয়। সবাই সর্বোচ্চটা চেষ্টা করে। আপনি যে দেশেই যান না কেন, সেটা আমেরিকা হতে পারে, ইউরোপের কান্ট্রি
কি হতে পারে? ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রোগীরা এই সমস্যাগুলো নিয়ে বিভিন্ন এক চেম্বার থেকে আরেক চেম্বার, এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ায়। ফাইনালি যখন তার সার্জারির প্রয়োজন হয় তখন যদি সার্জারিটা করে নেওয়া হয়, বিশেষ করে খুবই এক্সপার্ট এবং যারা খুব প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন, তাহলে তাদের অপারেশন পরবর্তী আউটকাম অনেক অনেক ভালো হয়। এই ধরনের ভিডিও আমি অনেকগুলো করেছি, বিশেষ করে রোগীদের রিভিউ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে আসলে অপারেশনের পরে রোগীরা কেমন থাকে, যাতে আপনাদের একটা বিশ্বাস বা ট্রাস্ট গ্রো হয় বাংলাদেশের চিকিৎসার প্রতি। বাংলাদেশের যে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জনরা এই সার্জারিটা করে থাকেন, তাদের সার্জারির মান একেবারেই বিশ্বমানের। আপনার যে কোনো হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জনের কাছে গিয়ে এই প্যানক্রিয়াটিক ডিজিজের চিকিৎসা নিতে পারেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।